পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি, উনি সবচেয়ে বড় পলিটিশিয়ান আমাদের প্রফেট মোহাম্মদ, এবং ওনার পরে যে খলিফারা আসছিলেন এবং প্রত্যেকেই একটা বা অন্যান্য নবীরা যারা আসছিলেন প্রত্যেকেই একটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সততা নিয়ে দাঁড়িয়েছিলেন এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। তো আমি ওইভাবেই সবসময় মাথায় রাখি যে ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে যে পলিটিক্স তো সবসময় মানুষের পক্ষে দাঁড়ানো, এরকম গভর্নমেন্টের এগেনস্টে দাঁড়ানো বা এরকম প্রতিষ্ঠান বা এরকম দানবের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের পক্ষে, সেখান থেকে আমাদের পথ চলে। এবং এখানে যাদের কথা শুনলাম, আমার ভাই বোনদের কথা শুনলাম, সেই তুলনায় আমার স্যাক্রিফাইস অনেক কম, অনেক কম। আমরা পলিটিক্স করি, মামলা হয়েছে, জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম, মানসিক অত্যাচার ছিল 17 বছর যাবৎ রাজনীতিতে। আমার ব্যাপারটা আবার আলাদা, যেটা জিলু ভাই বললেন, আপনারা হয়তো অনেকে সমালোচনা করে বাড়ি যেতে পারতেন, আমি সমালোচনা করে আমার এদের মধ্যেই যেতে হতো। আমার প্রধানমন্ত্রী সহ প্রায় 17 জন আমার ঘরের মানুষ। তো আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমার স্ত্রীর ছবি, উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। আমি সেটা বলি যে আর তো কেউ নাই। যতই আসলে ঠাট্টা করি, কিন্তু সত্যি কথা যেটা খুব আনফরচুনেট বাংলাদেশের জন্য, আনফরচুনেট আওয়ামী লীগের মতো একটা দলের জন্য, আনফরচুনেট এত বড় একটা রাজনৈতিক দল, আমরা এই পতন থেকে কি লাভটা হলো, এই সরকারের কি মানে যে সরকারটা চলে গেল, এত বড় একটা রাজনৈতিক দল। আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা মাটি ভেদ করে যেতে পারবো না, আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবো না। এবং আমি মনে করি অনলি অ্যারোগেন্স অ্যান্ড ইগো, এই দুটো জিনিস। এটা আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলো, এক সময় এদের নাম তো বলতো না, তারেক সিদ্দিকী সাহেব এবং জিয়া সাহেব। এবং আপনি যদি দেখেন এদের যে অত্যাচার বা যা কিছু, সবকিছুর মোটো ভাই যে ভাই করে নিয়ে যাওয়া, অত্যাচার করা, এই আমার ভাইদের কথা মোটো কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা। সো যতই আপনি থিওরি দেন, আমি একটা বেসিক থিওরিতে যাই, আপনি রাষ্ট্র সংস্কার বলে যা বলেন, মানুষটা ভালো হতে হবে, ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে। আপনি খারাপ মানুষ আনেন, আপনি যেই সংস্কারই হবে, উই উইল করাপ্ট দ্য সিস্টেম যদি খারাপ হয়। আর যদি ভালো মানুষ হয়, আপনি যতই খারাপ দেন, আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভালো কিছু বেরোতে আসবে। সো এই ভালো মানুষ আসার সুযোগ করে দিতে হবে, এবং ইটস এ ভেরি বিগ জার্নি এই ভালো মানুষকে খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা। বাট এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায়, আমাদের কর্মকাণ্ডে যদি এমন কিছু হয়, তাহলে সেখান থেকে ওই ভালো মানুষটা এখানে আসবে, যাতে করে আমরা ভালো দেখবো। এছাড়া আমরা অনেক কিছু করতে পারি, হ্যাঁ, করে কিছু সময়ের জন্য, ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতেও কিন্তু মার্গারেট থ্যাচার became an Iron Lady and she successfully corrupted the system. পুরো সিস্টেমটাই কিন্তু ওই থ্যাচার গভর্নমেন্ট যেটা হয়ে গেছে। তো আমি তাই বললাম, আমি সেই জিনিসটাকে সেভাবেই দেখি যে আমাদের আসলে এখন কোয়েস্টটা থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য, ভবিষ্যতে রাজনীতিতে আসার জন্য তারা কিভাবে। কারণ একটা দেশে যদি 20 বছর ম্যাট্রিক পাস না করে, আপনি অটোমেটিকলি ডক্টর ইঞ্জিনিয়ার পাবেন না। গত 20 বছরে 30 বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসতে চায়নি, যে কোনো কারণেই হোক। আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল, বা এই কারণও ছিল যে আমরা অনেক সেলফিশ হয়ে গেছিলাম। আমাদের হিরো, যেটা একটু আগেই বলছিলাম, যে একসময় হিরো ছিল আপনার সরওয়ার্দী সাহেব, সে বাংলায় ফতুল্লাহ, বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান বা ভাসানী সাহেব। এখন হিরো আমাদের পরিবর্তন হয়েছে, রাজনীতিবিদ আর নো মোর হিরোজ। তো যেই কারণে রাজনীতি করতে চাইলেও কেউ হয়তো আবুল হোসেন হইতে চেয়েছে, কেউ হয়তো দরবেশ হইতে চেয়েছে, বাট রাজনীতি দেশের জন্য করবে ওই চিন্তা থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। এই কারণে রাজনীতিবিদ আসেনি। আর রাজনীতিবিদ যেহেতু আসে নাই, সেহেতু আপনি ইফ ইউ হ্যাভ আ ব্যাড কুক ইউল হ্যাভ ব্যাড ফুড। আপনার যদি খারাপ বাবুর্চি থাকে, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসেও আপনি ভালো রান্না পাবেন না। সিম্পল। সো আমাদের এই জিনিসটা মাথায়